বস ইজ ব্যাক, সুকাঙ্গানে হি সালাম। দর্শক, সিনেমাতে এ যাবৎকালীন অনেক মাফিয়া ডন দেখেছেন, কিন্তু তিনি এখন সোজা আঙ্গুলে ঘৃণা তুলা বাঁকা আঙ্গুলে ঘি তুলছেন। আর এটার কারণ আন্তর্জাতিক বিশ্বের কাছে যেন কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হন। কারণ কি? যাই হোক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন অ্যাকশনে যাবেন, অ্যাকশনে যান। আমরা আপনার সাথে আছি, আপনার যে কোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। আপনার হাত ধরে আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, আমাদের নিরাশ করবেন না আপনি, এটা আমরা ভালো করেই জানি। পাকিস্তান এবং তুরস্ক ভারতকে নতুন টেনশন দিচ্ছে, কারণ এই দুটো দেশ বাংলাদেশের পাশে দাঁড়াতে চাচ্ছে ভারতের বিরুদ্ধে এসে। আর্মি মণিপুরে ঢুকে পড়েছে, তাহলে কি বিপদে ভারত? শুধু দখল বলে ভুল হবে, প্রায় 85% নাকি তাদের দখলে চলে এসেছে। একটি বড় অংশের নজরে কিন্তু রয়েছে ভারত। Bad news for Awami League. Bad news for Sheikh Hasina family. Another bad news. ইতিমধ্যে সজীব ওয়াজেদ জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এদেশের অ্যাটর্নিরা, মানে যারা সু করেন থাকেন, পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন। সজীব ওয়াজেদ জয় ক্যান গেট $1 billion from the United States government by suing FBI. এবার যারা হাসিনার পা জিব্বা দিয়া চাটতেন, জয়ের পা জিব্বা দিয়া চাটতেন, এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই 5 মাস যাবত যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে, জয়ের পক্ষে, আবার আওয়ামী লীগ চলে আসবে, আবার হাসিনা ফেরত আসবে, যারা বলছিল, ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে? কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেসে যাবে সচিবালয়ের অনেকে। প্রিয় দর্শক, আমি কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। জনগণের জন্য একটা সুখবর হচ্ছে, বিএনপির মধ্যে যারা তরুণ অথবা বিএনপির একটা অংশ, তরুণ ছাড়াও একটা অংশ আছে, ইনক্লুডিং তারেক রহমান হিমসেলফ, যারা সংস্কার ও নির্বাচন প্রশ্নে শিবির এবং শিক্ষার্থী জনতা যে অবস্থান নিয়েছে, যাকে সংস্কার করে নির্বাচনের জন্য ব্যস্ত হওয়া যাবে না, এই বিষয়ে মোটামুটি একমত। স্বৈরাচারের দোসর আমলাতন্ত্রকে একেবারে ছাঁটাই করতে হবে এখনই, আর পিছনে তাকানোর সুযোগ নাই। কথা হলো যে কি ঘটছে ভারতের অর্থনীতিতে? সবার চোখ এখন রুপির দিকে, কারণ রুপি ইতিহাসের সবচেয়ে কম দামে পৌঁছেছে। রুপির দাম কি আরো কমবে? কেন এই অবিশ্বাস্য? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখে বুঝেই গেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। যদি বিন্দু পরিমাণে এই ভিডিওটি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। হাসিনা আর আমেরিকা ক্ষমতা থেকে পতনের আগেই তিনি বারবার বলছিলেন যে আমেরিকা আমাকে ক্ষমতা থেকে সরাতে চায়। দর্শক, যে নিউজটা সামনে এসেছে, এই নিউজ আসার পর বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল পেজ থেকে বিষয়টা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে যে এটা একটা ষড়যন্ত্র এবং চক্রান্ত। চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমাদের গণমাধ্যমে প্রকাশিত যে নিউজগুলো, সেখান থেকে বলা হচ্ছে যে আমেরিকার গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সংক্ষেপে FBI, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তারা ব্যাপক অর্থ কেলেঙ্কারি করেছেন, এমনকি অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে খোদ এবার FBI। আমরা যদি দেখি, সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টিকে নিশ্চিত করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা, এমনটাই দাবি করা হয়েছে। জানা গেছে স্পেশাল এজেন্ট লাভ প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেছিল যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস। তিনি দেখতে পান যে বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। গত মাসের 9 তারিখে FBI-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক, তাদের যে মানি লন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালক আছেন, তাদের সাথে বৈঠক করেছিলেন। সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করার দাবি করেছে FBI-এর এই প্রতিনিধি দলটি। দুদকের কর্মকর্তারা বলছে, গেল মাসের 1 তারিখে বাংলাদেশ EU ডেলিগেশন হেড অব কোঅপারেশন মাইকেল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে সাক্ষাৎকার করেছিলেন। সাক্ষাতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন এবং কমিশনের পরিচালনা সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করে। 2014 সালে যুক্তরাষ্ট্র বনাম রিজমি আহমেদের মামলায় সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। FBI-এর তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে। বিশেষত সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন DC এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য এসেছে। জ্যেষ্ঠ আইনজীবী এবং বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট বলছে, ক্যামান আইল্যান্ড ও হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে $30 কোটি জমা করা হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এই বিষয়ে সাংবাদিকদের বলছেন যে এই ঘটনা অনেকাংশেই সত্য। তার মানে
পুরোটু সত্য না? বিষয়টা কিরকম? আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি, এই বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। তার মানে এখানে যে তথ্যটা আসছে কোথাও না কোথাও এখনো কিছু এভিডেন্সগত অথবা আরো অন্যান্য কিছু ঘাটতি রয়েছে। এদিকে আপনার যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। আর এজন্য আপনার এই অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা এবং বেজার আওতাধীন 9টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয়, তারপর হচ্ছেন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ, আরও অন্যান্যদের বিরুদ্ধে ওঠা $700 কোটি আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে। অভিযোগ আছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক, এটা নিয়ে আবার পুতিন তার বক্তব্য দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে FBI এর এই রিপোর্টটা আমি আসলে জানি না যে তাদের ওয়েবসাইটে আছে কিনা বা তারা এটাকে কিভাবে আসলে সরকারের কাছে হস্তান্তর করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এ নিয়ে কোনো বক্তব্য সরাসরি দিয়েছে কিনা, হয়তো আমরা আগামী 24 ঘন্টার মধ্যে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব। FBI আপনার সত্যতা পেয়েছে, আরো হয়তো সামনে অনেক নিউজ আসবে, তখন হয়তো আরো বিষয়টা ক্লিয়ার হবে। অন্তর্বর্তীকালীন সরকারে বড় ধরনের চেঞ্জ তো আমরা আশা করি, কিন্তু তার থেকে বেশি আশা করি স্বৈরাচারের দোসর আমলাতন্ত্রকে একেবারে ছাঁটাই করতে হবে এখনই। আর মানে পিছনে তাকানোর সুযোগ নেই। কথা হলো যে আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্র চলে, এর প্রমাণ তো আমাদের ছাত্ররা দেখিয়েছে, দেখায়নি? আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্র চলে কিনা? চলে। 3 দিন চালিয়েছে না রাষ্ট্র, তারা চালিয়েছে। সুতরাং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না। কথা হলো যে একজন মন্ত্রী যদি 3টা-4টা মন্ত্রণালয় একা চালাইতে পারে, তাহলে একজন সচিব কেন মানে কয়েকটা মন্ত্রণালয় চালাতে পারবে না? আর আমাদের পিনাকিদা যে একটা ফর্মুলা দেখিয়েছে যে কিভাবে ছাত্রদেরকে আমরা কাজে লাগাতে পারি, এই ফর্মুলাগুলো তো আসলে কথা হলো যে পিনাকিদা, অনেকেই অনেক কথা বলে যে পিনাকিদা উপদেষ্টা পরিষদে তাকে নেয়নি বলে সে সরকারের সমালোচনা করছে। আসলে এই কথাটাই রং। হ্যাঁ, হয়তো তিনি ওই যে মুখে একটা খারাপ শব্দ ব্যবহার করেন, ওই কারণে হয়তো বলে থাকতে পারেন, বাট উনার যে সমালোচনার জায়গাটা, এটা কি অযৌক্তিক? এবং তিনি যে ফর্মুলাগুলো দিচ্ছেন, এ পর্যন্ত যে কয়টা সমস্যা নিয়ে একটা ফর্মুলা দিয়েছেন, একটা না, প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা ফর্মুলা দিয়েছেন রাষ্ট্রের জন্য, সে ফর্মুলাগুলো কিন্তু আমাদের রাষ্ট্র গ্রহণ করেনি। কথা হলো যে একজন খারাপ মানুষ হতে পারে, একজন শত্রু হতে পারে, আপনি তাকে পছন্দ করেন না, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে তার এই ফর্মুলাটা, তার এই প্ল্যানটা, তার এই পরিকল্পনাটা যদি রাষ্ট্রের জন্য উপকারী হয়, তাহলে আপনি কেন গ্রহণ করবেন না? যেমন হাজ্জাজ বিন ইউসুফ, তিনি একজন জালিম শাসক ছিলেন, কিন্তু তিনি পবিত্র কোরআনের যে হরকত, হারাকাত, মানে যে জবর পেশ, জজম তাসদিদ, এই যে বিষয়গুলো তিনি পবিত্র কোরআনে সংযোজন করেছিলেন, এটা যদি উনি না করতেন, আমরা যারা অনারব, আমরা কি কোরআন পড়তে পারতাম না। তাহলে উনি জালিম হলেও এই উদ্যোগটা তো একটা ভালো উদ্যোগ নিয়েছিলেন, তাই না? তো এই জন্য কথা হলো যে একজন আপনার পছন্দ না, একজন ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। যেমন অধ্যাপক গোলাম আজমকে জামাতের বাইরে বলা যায় কেউ পছন্দ করেন না, কিন্তু অধ্যাপক গোলাম আজমের যে ফর্মুলাটা, এই যে নির্বাচনকালীন সরকারের যে ফর্মুলাটা, এটা যে একটা যুগান্তকারী ফর্মুলা ছিল, এই ফর্মুলার আদলে কয়েকটা দেশের নির্বাচন হয় এখনো, এবং বাংলাদেশে বলা যায় অপেক্ষাকৃত গত 50-55 বছরে তার ফর্মুলার কারণেই বাংলাদেশে অনেকটা শান্তি শৃঙ্খলা ফিরে এসছে। এই যে আজকের যে সরকার, এটা তো অধ্যাপক গোলাম আজমেরই ফর্মুলা। তো আপনি একজন ব্যক্তিকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু তার ফর্মুলা গ্রহণ করতে আপনার সমস্যা কোথায়, যদি দেশ এবং জনগণের জন্য সেটি মঙ্গলজনক হয়? স্বৈরাচার হাসিনার দোসর আমলাতন্ত্র তারা ছাঁটাই করবে কি না, এটা যদি না করে আবারও হুঁচট খাবে। এর থেকে মানে আগুন লাগার পর মিডিয়ায় একজনের বক্তব্য খুব ভাইরাল হয়েছে, ওই অংশটা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এক ভদ্রলোক বলছে, ওনার কথার সাথে আমি 100% একমত। উনি বলেছেন না যে এর একটা পর্যায়ে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের চুলও পুড়িয়ে দেবে এই আমলাতন্ত্র। ওনার কথা কিন্তু অযৌক্তিক না। এখন এতটুকু উনি হয়তো বাংলাদেশের একজন অখ্যাত সাধারণ নাগরিক, তাই না? কিন্তু উনি যে কথাটা বলেছেন, কথাটা কিন্তু মানে ডায়মন্ডের মতো দামি কথা বলেছেন। এখন তার সেই দামি কথাটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের কানে গিয়েছেন। কবুতর ও ট্রাকের রহস্য বের হলেই ফেঁসে যাবে সচিবালয়ের অনেকে। প্রিয় দর্শক, বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আমরা তা নিতে চাই। সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই ঘটনাকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। পেরিয়ে গেছে একদিন, এখন পর্যন্ত কি যথার্থ তদন্ত শুরু হলো? এখন পর্যন্ত কি চিহ্নিত করা গেল যে এর পেছনে নাশকতা, ষড়যন্ত্র না স্রেফ দুর্ঘটনা? নানা ধরনের প্রশ্ন উঠছে যে তড়িৎ গতিতে তদন্ত করা প্রয়োজন, সেই তদন্তটি হচ্ছে না বলে আবার অনেকে অভিযোগ করেছেন। আমি কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলোর উত্তর পেলেই অনেক রহস্য বেরিয়ে আসতে পারে।
প্রথম বিষয় হচ্ছে রাতারাতি তদন্ত কমিটি পরিবর্তন হয়েছে। আপনারা জানেন বৃহস্পতিবারে যে তদন্ত কমিটি গঠন করা হয়, সেই তদন্ত কমিটির প্রধান করা হয় অতিরিক্ত একজন সচিব, যাকে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সচিবকে নিয়ে বিতর্ক তৈরি হবার পরে রাতে, মানে বৃহস্পতিবার রাতে, নতুন আরেকটি তদন্ত কমিটি গঠিত হয়। আমি বলতে চাই যে মোহাম্মদ খালেদ রহিম, তিনি হচ্ছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন বিভাগের। এই অতিরিক্ত সচিব খালেদ রহিমকে যখন সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের প্রধান করা হয়, তার নেতৃত্বে 7 সদস্যের কমিটি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে ঝড় উঠে। সেখানে একটা অভিযোগ ওঠে খালেদ রহিমের বিরুদ্ধে যে তিনি ফ্যাসিবাদী শাসনকালে ডিসি হিসেবে অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছেন। এইরকম একটা ব্যক্তিকে কিভাবে সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা হলো, যে অগ্নিকাণ্ডের পেছনে নাশকতা আছে বলে ইতিমধ্যে অভিযোগ উঠেছে, সেই কমিশনের প্রধান করা হলো। এই যখন সমালোচনা, নিন্দা বা তোলপাড় অবস্থা, তখন রাতারাতি এই কমিটিকে পরিবর্তন করা হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে 8 সদস্যের একটা কমিটি করা হলো বৃহস্পতিবার রাতে। এখন প্রশ্ন হচ্ছে, যে কোনো কমিটি করবার আগে আপনারা কেন যাচাই বাছাই করেন না? কেন আপনারা অনুসন্ধান করে বের করতে পারেন না যে এই ব্যক্তিবর্গকে দিয়ে যথাযথভাবে কারণ অনুসন্ধান করা যাবে কিনা, তদন্ত করা যাবে কিনা, প্রকৃত অর্থেই দোষীরা বের হয়ে আসবে কিনা? তাহলে এখন সোশ্যাল মিডিয়ায় তো আপনাদের গার্ড হিসেবে পরিগণিত হচ্ছে। মানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবার পরে আবার পরিবর্তন করতে হলো কেন? আগে যাচাই বাছাই করা হলো না? এই প্রশ্নটি কিন্তু জোরে সোরে উঠছে। তাহলে তদন্ত কমিশন বা কমিটি গঠন করার আগেই দুর্বলতা তো প্রকাশ পেয়ে গেল। কমিটি গঠন নিয়েই আসলে অন্যরকম একটা অব্যবস্থাপনা। এই বিষয়ে অবশ্যই যথাযথভাবে নজর দেওয়া প্রয়োজন ছিল। এর পরের প্রশ্ন হচ্ছে, কেন ট্রাক চাপা দেওয়া হলো? আপনারা জানেন যে যখন আগুনটি লাগে তার 2 ঘন্টারও বেশি সময় পরে এই আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান, 2টো থেকে 2:30টার মধ্যে। অথচ সচিবালয়ের পাশেই ফায়ার সার্ভিসের একটা দপ্তর আছে। যাই হোক, এত দীর্ঘ সময় পরে সচিবালয়ে গিয়ে আগুন নেভানোর উদ্যোগ নেওয়া হলো, কিন্তু সচিবালয়ের সামনের রাস্তাটি বন্ধ করা হলো না। ঢাকা শহরে এমন কি কোথাও দেখাতে পারবেন যে বড় ধরনের অগ্নিকাণ্ডের পর সেই রাস্তা বন্ধ করা হয়নি? তাহলে কেন সচিবালয়ের সামনের রাস্তা ব্লক করে দেয়া হলো না? সচিবালয়ে আগুন লেগেছে, এটা তো একটা ভয়াবহ ঘটনা। সেই আগুন নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস গিয়েছে, ফায়ার ফাইটাররা কাজ করবেন, অবশ্যই রাস্তা তো বন্ধ করতে হবে। এখন ফায়ার ফাইটাররা বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটা বলা হতে পারে যে এই দায়িত্ব তো আমার ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের যদি এই দায়িত্বটি নাও থাকে, ওই সময় সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে কারা ছিলেন? তারা কেন এই অবহেলাটি করলেন? এখন এই অবহেলার সুতো ধরে আমরা যদি বলি, ইতিমধ্যে ট্রাক ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে গ্রেফতার করা হয়েছে। সোহানুজ্জামান নয়ন নিহতের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি আসলে পানির পাইপ টানার জন্য রাস্তা পার হচ্ছিলেন, এই সময় ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করে। এই যে ট্রাক চাপা দিল, এর পেছনের ঘটনা কি? ড্রাইভার সুমন এবং হেল্পার ফরহাদকে রিমান্ডে নিলেই পূর্ণ ঘটনা বেরিয়ে আসতে পারে যে এর মধ্যে কোনো স্যাবোটেজ বা ষড়যন্ত্র আছে কিনা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তাদেরকে কেবলমাত্র কারাগারে আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, এখন পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়নি। হ্যাঁ প্রিয় দর্শক, দেখুন, রিমান্ডে না নিয়ে তাদেরকে কারাগারে পাঠিয়ে দিয়ে বলা হয়েছে যে এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে ছাড়া যাবে না। কিন্তু প্রশ্ন হলো, তাদেরকে তো রিমান্ডে নিয়ে তথ্য বের করা প্রয়োজন, সেই কাজটিও হয়নি। এরপরে আমরা আসতে চাই যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বিডি নিউজ 24.com কে বলেছেন যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনে আমরা বেশ কিছু মৃত কবুতরও দেখেছি, যেগুলো ওখানে থাকতো। তদন্ত শেষ হবার আগেই তিনি তদন্ত কমিশনের সদস্য সচিব কিভাবে বললেন যে বেশ কিছু মৃত কবুতর পেয়েছি, সেই কবুতরগুলো ওইখানে থাকতো। আমরা যতটা জানি 5ম এবং 6ষ্ঠ তলায় মৃত অসংখ্য কবুতর পাওয়া গেছে। এই কবুতরগুলো ওইখানে যে থাকতো, এটা কেন আগ বাড়িয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন? তাকে তো এখন
ওই কবুতরগুলো যে সেখানে থাকতো আগুন লাগার আগে সেই অবস্থানের ভিডিও দেখাতে হবে, নইলে তার বক্তব্য নিয়ে তো বিতর্ক তৈরি হবে। কারণ কবুতরকে ঘিরে অনেক সন্দেহ কিন্তু জমাটবদ্ধ হচ্ছে যে কবুতর পাঠিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের মহাপরিচালক, যিনি আবার তদন্ত কমিশনের সদস্য সচিব, তিনি বলছেন যে ওইখানে কবুতর থাকতো। মানে তিনি আগেই নালিফাই করে দিচ্ছেন কবুতরকে ঘিরে সন্দেহের ঘটনাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা, তার নাম শাহজাহান শিকদার, তিনি বিডি নিউজ 24.com কে বলেছেন যে 7 নম্বর ভবনের 7ম এবং 8ম তলা থেকে আগুনে পুড়ে যাওয়া একটি কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 7 বা 8 তলায় তিনি বলেছেন। আমরা যতটা জানি যে 8 তলা থেকে একটা কুকুরের মরদেহ পাওয়া গেছে, সেই কুকুরটি ফুলে গেছে এবং সেই কুকুরটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, সচিবালয়ের এরকম একটি সুরক্ষিত ভবন থেকে কিভাবে কুকুরের মৃতদেহ বের হয়? আমরা তো সচিবালয়ে নিয়মিতই গমন করি, কুকুরকে উঠতে তো কখনো দেখিনি। যারা সচিবালয়ে গিয়েছেন তারা জানেন, প্রধান গেট পার হলেই হাতের ডানেই যে ভবনটি, সেটি হচ্ছে 7ম ভবন। এখানে 10টি তলা রয়েছে। এই ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় রয়েছে। আমাদের এই অন্তর্বর্তী সরকারের ছাত্রদের মধ্য থেকে যে 2 জন প্রতিনিধি আছেন, 3 জন আছেন, 2 জনকে দপ্তর দেওয়া হয়েছে, তার মধ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। আর এত সব দপ্তরের মধ্যে সম্পূর্ণরূপে পুড়ে গেছে নাহিদ ইসলামের ডাক ও টেলিযোগাযোগ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সবগুলো অফিস। সন্দেহজনক নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে, কবুতর কেন পাওয়া গেল তার সুস্পষ্ট কারণ বের করতে হবে। কুকুর কেন পাওয়া গেল তার কারণ বের করতে হবে। কেন সেই সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়নি যখন ফায়ার সার্ভিস অপারেশনটি শুরু করলো? আর ওই সময়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা উপস্থিত ছিলেন যারা এই অবহেলা করলেন? এই প্রশ্নগুলোর উত্তর বের করুন, তাহলে দেখবেন একদম রহস্য বেরিয়ে এসেছে এবং এর সঙ্গে যুক্ত সচিবালয়ের অনেকে থাকতে পারেন, সেটিও স্পষ্ট। শেখ হাসিনা পরিবারের ডাকাতির প্রমাণ পাওয়া যাচ্ছে। ওনারা ডাকাত ছিলেন, ওনারা স্রেফ ডাকাতি করেছেন এই দেশে বসে। সম্প্রতি বিদেশি একটা মিডিয়া সোর্সে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে, সেটা নিয়ে কথা বলতে চাই। কিন্তু তার আগে একটা কথা একটু জরুরিভাবে বলা দরকার। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেন, শেখ হাসিনার শাসনামলকে ফ্যাসিবাদ বলেন কেউ কেউ। আমি কন্টেস্ট করেছি। বিশেষ করে 2018 সালের পর থেকে এটা আপাদমস্তক একটা মাফিয়া গ্যাং, ক্রিমিনাল গ্যাং, যার কাজ হচ্ছে অর্গানাইজ ক্রাইমের মাধ্যমে এই স্টেটের ক্ষমতাকে ব্যবহার করে ডাকাতি করা। জাস্ট ডাকাতি করেছেন ওনারা ডাকাতের বেশি কিছু ছিলেন না। এর মধ্যে শেখ হাসিনা পরিবার, তার সাথে কিছু তথাকথিত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, পুলিশ, এরকম একটা নেক্সাস তৈরি করে অর্গানাইজড ক্রাইমের মাধ্যমে স্টেটের পাওয়ারকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছেন। তখন শেখ হাসিনাকে যখন আমরা ফ্যাসিস্ট বলি, বহুবার বলি, এতে হিটলার মুসলিনিকে অপমান করা হয়। ইয়েস, আই বিলিভ দ্যাট। আমি বহুদিন থেকে কথাটা বলছি, আমি আবারও আজকে উল্লেখ করলাম। এই ডাকাতদের ডাকাতি আসলে আমাদের সামনে আনা দরকার, সেই ডাকাতির প্রমাণ খোঁজা দরকার এবং এই ডাকাতিকে ওভারলুক করা যাতে না হয়। সাম্প্রতিক সময় যেটা হয়েছে, শেখ হাসিনা যাওয়ার সময় ভয়ঙ্কর রকম হত্যাযজ্ঞ চালিয়ে পালিয়েছেন বলে তার এই মানবতা বিরোধী অপরাধ, নিশ্চিতভাবে ফিনান্সিয়াল করাপশনের তুলনায় এগুলো অনেক বড় অপরাধ, কিন্তু ওগুলোই আমাদের অনেক বেশি মাথায় আছে। কিন্তু এই ডাকাতি যেটা আমাদের অতীতের সঞ্চিত সম্পদ ধ্বংস করেছে, তার সময়ে যেটা বর্তমান ছিল 15 বছরের সম্ভাবনা শেষ করেছেন, নট অনলি দ্যাট, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়ে চলে গেছেন এই ডাকাতরা, শেখ ডাকাতরা। ইয়াস, শেখ পরিবার শেষ পর্যন্ত ডাকাতে পরিণত হয়েছেন এবং এই ডাকাতরা বিদেশে থাকা তাদের একজন সদস্য টিউলিপ সিদ্দিকী, যিনি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ এমপি, দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করেন, তাকেও ডেকে নিয়ে লুটের সঙ্গী করেছেন। এই ডাকাতদেরকে নিয়ে আমাদের, এদের ডাকাতি নিয়ে আসলে আমাদের ভালোভাবে কথা বলা দরকার। যেমন এখানে যে রিপোর্ট এসছে, আমি একটু মানবজমিন থেকে পড়ছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই প্রসঙ্গে মনে পড়ল, এফবিআই শেখ হাসিনার খুব প্রিয় প্রতিষ্ঠান, কখনো কখনো সিলেক্টিভ। সেটা হচ্ছে জনাব আরাফাত রহমান কোকর কিছু টাকা ফিরিয়ে আনানো নিয়ে প্রচুর ব্যবহার করেছেন, অতি সামান্য টাকা নিয়ে খুব ব্যবহার করেছেন। সো তাদের পেয়ারের এফবিআই বলছে কথাগুলো। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষিয়ান আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ ল এজেন্ট লাভ রিপোর্টের সঙ্গে যোগাযোগ করেন এবং দেখেন যে $300 মিলিয়ন বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। এখানে যেটা বলা হয়েছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে।
দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা নাম না প্রকাশ করার শর্তে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনকে জানান হাসিনা ও জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, হাসিনা জয় ও শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তথা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন। সূত্র জানিয়েছে যে 9টি প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আশ্রয়ন এবং বেজার অধীনে অন্যান্য প্রকল্প। $7 বিলিয়ন মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে। বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তে ব্রিটেনের এমপি টিউলিপ সিদ্দিকের নাম তার পরিবারের তালিকায় রাখা হয়েছে। টিউলিপের খালা 20 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার দেশটিতে এখন দুর্নীতি দমন কমিশনের অধীনে তদন্তের মুখোমুখি। এরপর আরো বিস্তারিত আছে কিভাবে সজিদ ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডনে অর্থ স্থানান্তরিত করার বিশেষভাবে সামনে এসেছে। তো তারা কিভাবে শেল কোম্পানি খুলে সেগুলো করছে। $300 মিলিয়ন কোনো টাকা না আসলে, যদিও $30 কোটি আমরা এভাবে যদি বলি, অনেকের কাছে একটা বিরাট অঙ্কের টাকা এই মুহূর্তে 4000 কোটি টাকার মতো। কিন্তু এদের কাছে এগুলো কোনো অঙ্ক না, কারণ দুর্নীতি বিরুদ্ধে যে শ্বেতপত্র কমিটি তৈরি হয়েছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে, তাদের গবেষণা থেকে আমরা জানতে পেরেছি গত 15 বছরে $234 বিলিয়ন শুধু পাচার হয়েছে। এটা পাচার হওয়া অর্থের কথা, লুটপাটের অঙ্ক আরো অনেক বড়। পাচার হয়েছে $234 বিলিয়ন। এই $234 বিলিয়ন পাচারকৃত অর্থের একটা বিরাট অংশ আসলে শেখ পরিবারের ডাকাতদের অ্যাকাউন্টে গেছে। তারা ডাকাত আসলে, এই কথাটা আবারও বলছি, ওই ডাকাতদের অ্যাকাউন্টে গেছে বিরাট একটা অংশ। কারণ আমরা সামনে যাদেরকে দেখেছি টাকা লুট করছেন, এস আলমকে দেখছি, আজিজ খানকে দেখছি, যাবতীয় সুবিধা যাদেরকে দিয়েছে, সালমান এফ রহমান, যতজন আছেন, অনেক আছেন, এরা তো এই সুবিধা এমনি পায়নি, তাদের ট্রেড অফ ছিল। তার একটা বিরাট হিস্সা শেখ পরিবারের ডাকাতদের কাছে গেছে, কোনো সন্দেহ নেই। আমরা বর্তমান বাংলাদেশে তাদের এই মানবতা বিরোধী অপরাধগুলোর তো বিচার করবই। ইভেন আমরা ইনফ্যাক্ট এই যারা মূলত আর্থিক খাতে ডাকাতি করেছেন, সালমান এফ রহমান সবচেয়ে লিডিং ডাকাতদের একজন, তিনি কাস্টাডিতে আছেন। অনেকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, অনেকগুলোর সাথে তারা জড়িত থাকতেই পারেন। কিন্তু এই ফিনান্সিয়াল করাপশনটা আমার মনে হয় ওই ঘটনাগুলোর সাথে প্রমাণ করাও অনেক ক্ষেত্রে সহজ হবে। আমাদের উচিত হবে এগুলোর সুষ্ঠু তদন্ত করা। দীর্ঘদিন পরে হলো দুদক তৈরি হয়েছে। দুদক তৈরি হওয়া এতদিন সময় লাগা উচিত হয়নি বলে আমরা অনেকে মনে করি, এবং যিনি দুদকের চেয়ারম্যান আছেন অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুসরণযোগ্য একটা কাজ করেছেন। তিনি তার সম্পত্তির হিসাব দাখিল করেছেন, অসাধারণ। আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা আশা করি তার মতো একজন মানুষের নেতৃত্বে ট্রুলি দুদক এই জায়গাগুলোর সুষ্ঠু তদন্ত করবেন, এবং একটা তদন্ত বিচারিক প্রক্রিয়ার জন্য নির্দেশ করা কিন্তু খুবই জটিল ব্যাপার তুলনামূলকভাবে। আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে ধরনের তদন্ত করেছেন তার সাথে অনেক বেশি গভীর তদন্ত হতে হবে, এবং সেই তদন্তের মাধ্যমেই এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং দ্রুত তাদের বিচার করতে হবে। আমরা যেন একটা বিচার করতে গিয়ে আরেকটা বিচার না করি, আমাদের একটা বিচারকে অবহেলা না করি। আমাদের একটা কথা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে স্টেটের ক্ষমতা দখল করে রাখার জন্যই শেখ হাসিনা স্টেট ভেঙেছেন, প্রত্যেকটা প্রসেস ধ্বংস করেছেন, দেশের বিচার বিভাগ ধ্বংস করেছেন, আইন বিভাগ বলে তো কিছু ছিলই না। অন্যান্য যত কমিশন আছে, সেই দুদক বলি, নির্বাচন কমিশন বলি, আরও যত কমিশন, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, অন্যান্য যত রকম প্রতিষ্ঠান আছে, সব ধ্বংস করেছেন শুধু ক্ষমতাটাকে অবৈধভাবে টিকিয়ে রাখার জন্য। অবৈধভাবে টিকিয়ে রাখতে গেছেন নট বিকজ অফ এস্টাবলিশিং এনি ইডিওলজি, যেটা ফ্যাসিস্টরা করেন, মোদি করছেন। মোদিরও লোকজন ডাকাতি করে, কিন্তু পুরো ক্রিমিনাল গ্যাং ক্ষমতায় থেকে স্টেট পাওয়ার ব্যবহার করে ডাকাতি করার যে ব্যাপার, সেটা ফ্যাসিস্টরা করে না, সেটা মাফিয়ারা করে, ওটা পুতিন করে। শেখ হাসিনা আর পুতিন করেন। মোদি ফ্যাসিস্ট আমরা মনে করি, কিন্তু শেখ হাসিনা একটা মাফিয়া, যার তুলনা হতে পারে পুতিনের সাথে, সোজা সাপটা কথা। সুতরাং এই যে যাবতীয় লুটপাট হয়েছে, এই লুটপাটগুলো উদ্দেশ্য ছিল লুটপাট করা, স্টেটটাকে ধ্বংস করেছে এই লুটপাট করার জন্য, অকল্পনীয় রকম ধনী হওয়ার জন্য। এতে প্রত্যেকে তার মতো করে নানান হিস্সা অর্জন করে নিয়েছে। ক্ষমতায় রাখার বিনিময়ে ভারত ওটা নিয়েছে, চায়না সেটা নিয়েছে। অপ্রয়োজনীয় প্রকল্প গুছিয়ে দিয়েছে চায়না, ভারত তো নিয়েছি। ভারতকে আলাদা করে কথা বলতে চাইছি না, তাকে ব্ল্যাঙ্ক চেক দেয়, সে এই দেশকে কোথায় নিয়ে গেছে, কি করেছে আমরা সবাই জানি। আর ফুলে ফেপে উঠেছেন ওরা, ধ্বংস হয়েছে আমরা কত সময় লাগবে আমাদের এটা কাটিয়ে উঠতে। অথচ আমাদের যে সবচেয়ে উন্নয়নের যে সময়, যখন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যখন আমাদের ইয়াং পিপলের পার্সেন্টেজ ইজ ভেরি হাই, সেই সময় আমাদের এই উন্নয়নটা যদি ঠিকঠাক মতো হতে পারত, এই লুটপাটের কারণে আমাদের সম্ভাবনাও পুরোটা ইউটিলাইজড হয়নি, সেটা যদি হতে পারতো, এবং সেই সম্পদ যদি আবার রাষ্ট্রের বিনিয়োগে কাজে লাগতো, জনগণের পেছনে ব্যয়িত হতো, এই রাষ্ট্র কোথায় যেত আমরা কল্পনা করতে পারি। সেখানে সেই পজিটিভ দূরে থাকুক, আমরা জিরোতেও নেই, আমরা ভীষণ রকম মাইনাসে আছি। এই মাইনাস কাটিয়ে আমাদেরকে একদিন জিরোতে আসতে হবে, তারপর পজিটিভ হতে হবে। এই ডিজাস্টারাস সিচুয়েশন তৈরি হয়েছে আমাদের জন্য, এই ডাকাত শেখ পরিবারের জন্য। আমাদের কোনোভাবেই এই ডাকাত শেখ পরিবারকে ছেড়ে দেওয়া উচিত হবে না। খুব দ্রুত এগুলোর ভালো ডকুমেন্টেশন করা এবং বিচার করে প্রতিষ্ঠিত করা যে তারা আসলে ডাকাতি করেছেন। আমাদের অতীত
বর্তমান ভবিষ্যৎ সব ডাকাতি করে নিয়ে গেছেন। কি এক বিভৎস প্রতিশোধ পরায়ণতার মতো মনে হতে পারে, কিন্তু উনি এটা করেছেন। এবং কেউ কেউ বলেন যে তার বাপের তালুক মনে করেছেন শেখ হাসিনা এটাকে। না, বাপের তালুককে কেউ লুট করে না, আমি এটাকে সবসময় কন্টেস্ট করি, একেবারেই করে না। বরং তারা বাংলাদেশকে ভারতের মতো, ভারত যেমন বাংলাদেশকে উপনিবেশ বানিয়েছে, বাংলাদেশও তাদের কাছে উপনিবেশের ধর্ম হচ্ছে ইভেন বাংলাদেশে কেউ যদি লুটও করে এই দেশে টাকা রাখতো, টাকা এই দেশে বিনিয়োগ করতো, সেটারও একটা ব্যাখ্যা থাকতো যে উনি লুট করেছেন কিন্তু উনি এই দেশেই আছেন। কিন্তু যিনি উপনিবেশ বানান তিনি আসলে এখানকার সম্পদ লুট করে আরেক জায়গায় নিয়েছেন। উপনিবেশের মানে কাজই হচ্ছে এটা। কেউ কোনো দেশকে কলোনাইজ করে হচ্ছে সেখানকার সম্পদ নিয়ে লুট করে তার দেশে নিয়ে যাওয়ার জন্য। শেখ পরিবার ডাকাতদের দেশ এটা না। তারা সব কিছু বাইরে ব্যবস্থা করেছেন, তাদের সন্তানরা, তাদের পরিবার সব বাইরেই থেকে গেছেন এবং তারাও বাইরে এই সম্পদ নিয়ে গেছেন। সুতরাং তারা এই দেশকে উপনিবেশ বানিয়েছেন শেখ পরিবার এবং ডাকাতি করেছেন। খুব দ্রুত কথাটা রিপিটেশন হচ্ছে, কিন্তু এই ডাকাতদেরকে আমাদের ধরতে হবে যথেষ্ট ডকুমেন্ট সহ। এবং এই ডাকাত শুধু গণহত্যাকারী বলছি, গণহত্যা না, উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন। সেই মানবতা বিরোধী অপরাধকারী এবং তার সাথে কত ভয়ঙ্কর ডাকাত তিনি ছিলেন এটাও দেশে এবং দেশের বাইরে প্রতিষ্ঠিত করতে হবে। শেখ পরিবারকে এভাবেই রাজনৈতিকভাবে কবর দেওয়া যাবে এই দেশে। এই কবর দিতে হবে যে ডিজাস্টার তার বাবা এবং কন্যা মিলে করেছেন। আমি মুক্তিযুদ্ধ পরবর্তী শেখ মুজিবের কথা বলছি, যিনি এই দেশকে একদলীয় শাসনে পরিণত করেছিলেন, সম্রাট হতে চেয়েছিলেন। সেখানে একবার ধ্বংস করেছেন আমাদের দেশের স্ট্রাকচারকে, আরেকবার তার মেয়ের হাতে হলো। সো এই পরিবারকে রাজনৈতিকভাবে কবর দিতেই হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।